রাত এখন অনেক, চারপাশ নিস্তব্ধ। আপনি কি ভাবছেন আপনি আপনার ঘরে একা? একটু ভালো করে খেয়াল করুন তো, আলমারির আড়ালে বা খাটের নিচে কেউ লুকিয়ে নেই তো? আমি আরজ ফারহান আপনাদের স্বাগত জানাচ্ছি ভয়ের জগতে। আজকের রাতে আমরা এমন সব অন্ধকার গলিতে প্রবেশ করব যেখান থেকে কেউ সুস্থ অবস্থায় ফিরে আসেনি। আজ আমরা শুনব সেই মর্গের 4 নম্বর স্ট্রেচারের গল্প, যেখানে মৃত্যু মানুষের ডায়েরি আজও কথা বলে। আমরা পা রাখব মানচিত্র থেকে হারিয়ে যাওয়া সেই অভিশপ্ত নিশুতপুর গ্রামে, যার অন্ধকার আজও মানুষকে তাড়া করে ফেলে। আর সবশেষে আমরা প্রবেশ করব সেই কালজয়ী অন্ধকার মহলে, যেখানে কাল ভৈরবের অভিশাপ আজও অমাবস্যার রাতে রক্তের তৃষ্ণায় জেগে ওঠে। বন্ধুরা, আপনি বা আপনার পরিচিত কেউ কি এমন কোনো হারহিম করা ঘটনার সাক্ষী? আপনার সেই অলৌকিক অভিজ্ঞতা আমাদের জানাতে ভুলবেন না। আপনার ঘটনাটি লিখে পাঠিয়ে দিন আমাদের ফেসবুক পেজ আরজ ফারহান 8 অথবা আরজ জীবন পেজের ইনবক্সে। আপনাদের পাঠানো সেই সত্য ঘটনা নিয়েই সাজানো হবে ভয়ের জগতের আগামী এপিসোডগুলো। কান পাতুন, শুনুন সেই অশরীরী আত্মার ফিসফিসানি। তৈরি তো আজকের এই ভয়ার্ত যাত্রার জন্য? শুরু হচ্ছে আজকের বিশেষ আয়োজন ভয়ের জগৎ। তো আমাদেরকে প্রথম ঘটনাটি যিনি পাঠিয়েছেন তার আইডি নাম রাইসা। সোনি যেভাবে লিখেছেন আমি ঠিক সেভাবেই পড়ার চেষ্টা করছি। আসসালামু আলাইকুম ভাইয়া, আশা করি ভালো আছেন, কারণ আপনি সবসময় ভালোর দলেই থাকার চেষ্টা করেন। অবশ্যই আমি ভালো আছি এবং সবসময় ভালো থাকার চেষ্টা করি। ঘটনাটা ঢাকার একটি ব্যস্ত সরকারি হাসপাতালের মর্গে। সহকারী হিসেবে যোগ দিয়েছিলেন তরুণ আরমান। পরিবারে অভাব অনটন থাকায় পড়াশোনার পাশাপাশি এই কঠিন কাজটা তাকে নিতে হয়েছিল। মর্গের চারপাশটা সবসময় এক ধরনের অদ্ভুত নিস্তব্ধতায় ঢাকা থাকে। বাইরে শহরের শোরগোল থাকলেও ভেতরে ঢুকলেই যেন সময় থমকে যায়। এক অমাবস্যার রাতে হাসপাতালের পুরনো ভবনের ডোম কাশেম চাচা আরমানকে ডেকে বললেন, বাবা আজ একটু সাবধানে থাকিস, আকাশের অবস্থা ভালো না, আর আজ মরাঘর থেকে কেমন যেন একটা গন্ধ আসছে। পচা লাশের গন্ধ না, এটা ভয়ের গন্ধ, বুঝছস? আরমান এসব বিশ্বাস করতো না। সে মুচকি হেসে তার টেবিলে গিয়ে বসলো। রাত তখন ঠিক 12টা। হঠাৎ মর্গের করিডোর দিয়ে কেউ একজন হেঁটে যাওয়ার শব্দ হলো, জুতো গোষ্টানোর শব্দ, খস খস খস। আরমান উকি দিয়ে দেখলো কেউ নেই, শুধু হিমাগারের এসির শো শো শব্দ ছাড়া সব চুপচাপ। মর্গের 4 নম্বর স্ট্রেচারে একটি লাশ নিয়ে আসা হলো রাত 1টার দিকে। সড়ক দুর্ঘটনায় মৃত্যু, কিন্তু লাশটির মুখটা চেনা যাচ্ছিল না। পুলিশ অফিসার ডায়েরিতে সই করিয়ে চলে গেলেন সেখান থেকে। আরমান একা, তাকে লাশের বিবরণ লিখতে হবে। লাশটির সাদা কাপড় সরাতেই আরমান চমকে উঠল। লোকটার চোখে এক অদ্ভুত দৃষ্টি, মৃত্যুর পরও চোখ দুটো পুরো বন্ধ হয়নি। হঠাৎ আরমানের মনে হলো 4 নম্বর স্ট্রেচার থেকে একটা চাপা কান্নার শব্দ আসছে। বিড়বিড় করে কেউ বলছে, আমাকে এখানে রেখো না, আমার দম বন্ধ হয়ে মরে যাচ্ছি, আমাকে বাঁচাও। আরমান নিজেকে শান্ত করার চেষ্টা করলো। সে ভাবলো এটা হয়তো মনের ভুল বা বাতাসের শব্দ। কিন্তু তখনই মর্গের লাইটগুলো একবার জ্বলে আবার নিভে গেল। অন্ধকারে সে অনুভব করলো কেউ একজন তার খুব কাছে এসে দাঁড়িয়েছে। তার ঘাড়ের কাছে একটা ঠান্ডা নিঃশ্বাস এসে লাগছে। লাশের পাশে একটা পুরনো চামড়ার ডায়েরি পড়েছিল। হয়তো পুলিশ এটা খেয়াল করেনি। কৌতূহলবশত আরমান ডায়েরিটা খুলল। ডায়েরির পাতায় পাতায় রক্ত শুকিয়ে কালচে হয়ে আছে। শেষ পাতায় লেখা ছিল, যে ডায়েরিটা পড়বে সে আমার আত্মার সাথী হবে। আজ থেকে 44 বছর আগে আমি এই মর্গে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলাম, কিন্তু আমার হিসাব এখনো শেষ হয়নি। আরমান বুঝতে পারলো আজ যে লাশটি এসছে তা তো আজকের দুর্ঘটনার, তবে 44 বছর আগের কথা কেন লেখা?
হঠাৎ তার নজরে এলো লাশের কবজিতে একটি পুরনো ঘড়ি, যা ঠিক রাত 1:15 থেমে আছে। আর ঠিক তখনই মর্গের দেওয়ালে ঘড়িটায় 1:15 সেই স্থির হয়ে গেল। মর্গের ভেতরে রাখা সবগুলো ড্রয়ার একসাথে শব্দ করে খুলে গেল। একে একে ঢাকা দেওয়া কাপড়গুলো সরে যেতে লাগলো। আরমান দেখলো টেবিলে রাখা সেই ক্ষত বিক্ষত লাশটি ধীরে ধীরে উঠে বসছে। তার হাড় মরমর করার শব্দ পুরো রুমে প্রতিধ্বনি হচ্ছে। আরমান দরজার দিকে দৌড় দিতে চাইলো, কিন্তু দরজা বাইরে থেকে কেউ লক করে রেখে গেছে। সে চিৎকার করার চেষ্টা করলো, কিন্তু তার গলা দিয়ে কোনো শব্দ বের হলো না। লাশটি স্ট্রেচার থেকে নেমে হেঁচড়াতে তার দিকে আসছে। তার মুখ দিয়ে অস্পষ্ট স্বরে বের হচ্ছে, আমার ডায়েরিটা দাও, আমার সময় শেষ হয়নি। হঠাৎ আরমান খেয়াল করলো মর্গের আয়নায় তার নিজের প্রতিচ্ছবি বদলে গেছে। আয়নায় সে নিজেকে দেখছে না, দেখছে সেই মৃত লোকটিকে, যেন তার শরীরটা ধীরে ধীরে অন্য কেউ দখল করে নিচ্ছে। পরদিন সকালে ডোম কাশেম চাচা মর্গ খুলে দেখলেন আরমান মেঝের ওপর অজ্ঞান হয়ে পড়ে আছে। তার হাতে সেই পুরনো ডায়েরিটা শক্ত করে ধরা। অদ্ভুত ব্যাপার হলো 4 নম্বর স্ট্রেচারে রাতে যে লাশটি আনা হয়েছিল সেটি উধাও। হাসপাতালে কোনো নথিপত্রে সেই লাশের কোনো তথ্য পাওয়া গেল না। এমনকি পুলিশ অফিসার যাকে আরমান দেখেছিল তাকেও কেউ চেনে না। আরমান সুস্থ হওয়ার পর এই কাজ ছেড়ে দিয়েছে, কিন্তু আজও রাত 1:15 বাজলে সে ঘরে বসে সেই জুতো গোছানোর শব্দ পায়। তার মনে হয় কে একজন তার কানের কাছে এসে বলছে, আরমান, গল্পটা তো এখনো শেষ হয়নি। কিছু আত্মা কখনো মুক্তি পায় না, তারা শুধু সুযোগ খোঁজে অন্য কারো জীবনের গল্পে ঢুকে পড়ার জন্য। আসসালামু আলাইকুম ভাইয়া, আশা করি ভালো আছেন। ঘটনাটা ভালো লাগলে পড়ে শোনাবেন। এটাই ছিল আমার ঘটনা। অবশ্যই আপনার ঘটনাটা পড়ে দিয়েছি, এবং আমরা যাব আমাদের দ্বিতীয় ঘটনায়। দ্বিতীয় ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার আইডির নামটি হচ্ছে গিয়ে SK জান্নাত। ওকে, সো নিজেও লিখেছেন, আমি ঠিক সেভাবে পড়ার চেষ্টা করছি। আসসালামু আলাইকুম ভাইয়া, অনেক দিন ধরে এই ঘটনা পাঠাচ্ছি, আপনি পড়তেছেন না কেন? ঘটনাটা পড়লে খুশি হব। অনেকগুলো ঘটনা পাঠাইছি, আপনি পড়েন নাই। ওকে, আপনার অভিযোগটা আমি গ্রহণ করলাম সাদরে, কারণ অনেকে এরকম ঘটনা পাঠায়, তাদের ঘটনা আমি একটু সময় স্বল্পতা থাকি তো সেই জন্য পড়তে পারি না। সো যাই মূল ঘটনায়। ঘটনাটি যার সাথে ঘটেছে তার নাম অনিক। অনিক পেশায় একজন ফ্রিল্যান্স সাংবাদিক। তার নেশা হলো দেশের আনাচে কানাচে লুকিয়ে থাকা রহস্যময় জায়গাগুলো খুঁজে বের করা। একদিন পুরোনো এক লাইব্রেরিতে ধুলোবালি ঘাটতে গিয়ে সে একটি ছেঁড়া মানচিত্র পায়। সেখানে পাহাড়ের পাদদেশে নিশুতপুর নামে একটি গ্রামের উল্লেখ ছিল, যেটির নাম আধুনিক কোনো ম্যাপে নেই। স্থানীয়দের কাছে খোঁজ নিয়ে জানা গেল সেই গ্রামে গত 20 বছর ধরে কোনো মানুষ বসতি স্থাপন করতে পারেনি। যারা গেছে তারা আর ফিরে আসেনি। অনেক ঠিক করলো সে সেখানেই যাবে। হাতে তার ক্যামেরা, কাঁধে ব্যাগ, আর রেকর্ডিং করার জন্য একটি ছোট্ট মাইক্রোফোন। সে জানতো না এই যাত্রা তার জীবনের শেষ যাত্রা হতে পারে। সে ভেবেছিল এসব মানুষের লোককথা। নিশুতপুরের পৌঁছতে বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে এলো। গ্রামের প্রবেশপথে একটি বিশাল বট গাছ, যেটিতে অসংখ্য লাল সুতো আর ভাঙা চুরি ঝোলানো। বাতাস বইছে না, অথচ গাছের পাতাগুলো থরথর করে কাঁপছে। অনেক খেয়াল করলো পুরো গ্রামে কোনো পাখির ডাক নেই। এক অদ্ভুত নিস্তব্ধতা চারপাশটা গিলে খাচ্ছে। গ্রামের ভেতরে ঢুকতেই সে দেখতে পেল সারি সারি পুরনো আমলের দালান। প্রতিটি ঘরের দরজা জানলা ভেতর থেকে বন্ধ, যেন কেউ খুব আতঙ্কে ঘরগুলো সিল করে দিয়েছে। হঠাৎ একটি জরাজীর্ণ বাড়ির সামনে সে থামলো। বাড়ির নেমপ্লেটে লেখা চৌধুরী বেলা। বাড়ির ভেতরটা অন্ধকার এবং স্যাঁতস্যাঁতে। অনেক তার টর্চ জ্বালাতেই দেখলো দেয়ালের পলেস্তারা খসে পড়ছে। সিঁড়ি দিয়ে উপরে ওঠার সময় প্রতিটি ধাপে কাঠের মর্মর শব্দ হচ্ছে। দোতলার শেষ প্রান্তে একটি কক্ষের দরজা আধখোলা। ভেতরে ঢুকতেই সে দেখলো একটি কাঠের টেবিল আর তার উপর রাখা একটি ডায়েরি।
ডায়েরিটা খুলতেই অনেকের গায়ের লোম খাড়া হয়ে গেল। ডায়েরির প্রথম পাতায় লেখা, আজ 12ই নভেম্বর। আমি জানি ওরা আমাকে দেখছে। জানলার ওপাশে যে ছায়াগুলো ঘুরে বেড়াচ্ছে তারা আসলে মানুষ নয়, তারা চায় আমি ডায়েরিটা শেষ করি যাতে পরের জন আসতে পারে। অনেক পাতা উল্টাতে লাগলো। পরের পাতাগুলোতে হাতের লেখা ক্রমশ অস্পষ্ট এবং হিবিজিবি। মনে হচ্ছে লেখক খুব আতঙ্কে দ্রুত কিছু লিখছিলেন। শেষ পাতায় কলমের কালির বদলে লালচে রঙের কিছু দিয়ে বড় বড় করে লেখা, পিছনে ফিরো না। অনেক ডায়েরিটা ব্যাগে ভরে যে বের হতে যাবে অমনি নিচের তলায় বিকট শব্দে মেইন দরজাটা বন্ধ হয়ে গেল। চারপাশের তাপমাত্রা হঠাৎ কয়েক ডিগ্রি কমে গেল। সে অনুভব করলো তার ঠিক পেছনে কেউ দাঁড়িয়ে আছে। টর্চের আলো দেওয়ালের দিকে ফেরাতেই সে দেখলো এক দেরি আকার কালো ছায়া। ছায়াটার কোনো স্পষ্ট মুখ নেই, শুধু দুটো জল জল করা লাল চোখ। সে দৌড়ে অন্য একটি ঘরে ঢুকলো। সেখানে একটি পুরনো আয়না ছিল। আয়নার দিকে তাকাতেই তার চিৎকার বেরিয়ে এলো। আয়নায় সে নিজেকে দেখছে না, দেখছে একজন বৃদ্ধকে, যার গলা কাটা এবং রক্ত গড়িয়ে পড়ছে। বৃদ্ধটি ইশারায় তাকে ডায়েরিটা ওই ঘরেই রেখে যেতে বলছে। কিন্তু অনেক ডায়েরিটা নিয়ে জানলার কাঁচ ভেঙে নিচে লাফ দিল। পাহাড়ের ঢাল বেয়ে সে পাগলের মতো দৌড়াতে লাগলো। পিছনে সে শুনতে পাচ্ছিল অসংখ্য মানুষের আর্তনাদ এবং পায়ের শব্দ, যেন পুরো গ্রাম তার পিছু নিয়েছে। রাত 3টে নাগাদ অনেক মেন রাস্তায় পৌঁছাতে পারল। একটি ট্রাক তাকে উদ্ধার করে শহরের হাসপাতালে নিয়ে যায়। ডাক্তাররা দেখলেন তার সারা শরীর আঁচড়ানোর দাগ এবং পিঠে আগুনের ছেঁকার মতো একটি অদ্ভুত চিহ্ন বসে আছে। সুস্থ হওয়ার পর অনেক সেই ডায়েরিটা পুলিশকে দিতে চেয়েছিল, কিন্তু ব্যাগ খুলে সে স্তব্ধ হয়ে গেল। ব্যাগের ভেতরে ডায়েরিটা নেই, তার বদলে রয়েছে এক মুঠো ছাই আর একটি পুরনো মানুষের হার। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো সেই রাত থেকে অনেক আর কথা বলতে পারে না। প্রতি রাতে সে যখন ঘুমানোর চেষ্টা করে, তার বন্ধ চোখের সামনে ভেসে ওঠে সেই নিশুৎপুর গ্রামের দৃশ্য। সে শুনতে পায় সেই ছায়াগুলোর ফিসফিসানি, তুমি ডায়েরিটা শেষ করনি অনেক, আমরা আসছি। এটাই ছিল ভাই আমার ঘটনা। আসসালামু আলাইকুম। যদি ভালো লাগে পড়ে শোনাবেন। অবশ্যই আপনাদের ঘটনাটি পড়ে দিলাম। আমরা যাবো আমাদের পরবর্তী ঘটনায়। পরবর্তী ঘটনায় যাওয়ার আগে আপনাদেরকে আরেকটিবার জানিয়ে দিতে চাই, আপনারা যারা আমাদেরকে ঘটনা পাঠাতে চান পাঠাতে পারেন আমাদের ফেসবুক পেজের ইনবক্সে। আমাদের ফেসবুক পেজের নাম আরজে ফরহান 8 এবং আরও একটা পেজ আরজে জীবন। দুটো পেজের লিঙ্ক আপনারা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এবং আপনারা চাইলে আমাদের ইমেল করে ঘটনা পাঠাতে পারেন। ইমেল অ্যাড্রেসটি হচ্ছে গিয়ে আমাদের ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। সো যারা যারা এখন পর্যন্ত শেয়ার করেন নাই অবশ্যই শেয়ার করে দিবেন। সো চলুন আমরা আমাদের পরবর্তী ঘটনা যাই। পরবর্তী ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন এমডি মুন্না। সো ওনার ঘটনাটি আমি পড়ছি। উনি যে লিখেছেন আমি দেখছি ওই পড়ার চেষ্টা করছি। আসসালামু আলাইকুম ভাইয়া, আশা করি ভালো আছো, এবং যদি ঘটনাটা পড়ো তাহলে তোমার জন্য একটা সারপ্রাইজ গিফট আছে। ওকে, সারপ্রাইজ গিফটটা কী সেটা হচ্ছে গিয়ে জানবো। আচ্ছা, সারপ্রাইজ গিফটটা কী লিখে দিলে ভালো হতো। আকাশ এবং তার 3 বন্ধু মিলে সিদ্ধান্ত নিল তারা এবার একটু অন্যরকম অ্যাডভেঞ্চারে যাবে। বলে রাখা ভালো, ঘটনাটা যার সাথে ঘটে গিয়েছিল তার নাম আকাশ। তাদের গন্তব্য ছিল উত্তরবঙ্গের সীমান্ত ঘেঁষা একটি গ্রাম, যার নাম রক্তপুর। লোকমুখে শোনা যায় এই গ্রামে এক সময় এক প্রভাবশালী জমিদার ছিলেন, যিনি তুকতাক এবং কালো জাদুতে বিশ্বাস করতেন। গ্রামের এক কোণে তার সেই বিশাল প্রাসাদটি আজও দাঁড়িয়ে আছে, যা স্থানীয়দের কাছে অভিশপ্ত মহল নামে পরিচিত। গ্রামের বয়স্করা বলেন সূর্যাস্তের পর ওই মহলের আশেপাশে কেউ গেলে সে আর সুস্থ অবস্থায় ফিরে আসে না। আকাশ এসব গল্প বিশ্বাস করতো না। সে তার ক্যামেরা আর ভয়েস রেকর্ডার নিয়ে তৈরি হলো সত্য উন্মোচন করতে। গ্রামে যখন তারা পৌঁছালো তখন বিকেল প্রায় শেষের দিকে। আকাশ দেখলো গ্রামের মানুষগুলো কেমন যেন অদ্ভুত, কেউ কারোর সাথে কথা বলছে না, সবার চোখ মুখে এক ধরনের আতঙ্ক। তারা যখন এক বৃদ্ধকে জমিদার বাড়ির পথ জিজ্ঞেস করলো, বৃদ্ধটি ভয়ে শিউরে উঠল। বললেন, বাবা ফিরে যাও, ফিরে যাও, আজ অমাবস্যা, আজ রাতে ওই মহলে কালভৈরবের পুজো, যা মানুষ চোখে দেখলে অন্ধ হয়ে যায়।
বন্ধুরা হাসাহাসি করলেও আকাশের মনে কেন জানি একটু খটকা লাগলো। তবুও তারা মহলের দিকে এগোতে থাকলো। মহলের সদর দরজাটি বিশাল লোহার তৈরি, যেখানে খোদাই করা আছে অদ্ভুত সব পশুর মুখ। তারা দরজা ঠেলে ভেতরে ঢুকতেই এক ভ্যাপসা পচা গন্ধ তাদের নাকে এলো। এবং ঘটনার মাঝে আমি একটু বিরতি নিয়ে আপনাদেরকে একটু বলে দিতে চাই, যারা যারা এখন পর্যন্ত শেয়ার করেন নাই অবশ্যই আপনাদের ভিডিওটা শেয়ার করে আপনাদের ফেসবুকের টাইমলাইনে রেখে দিবেন। চলুন ঘটনায় ফিরি। মহলের ভেতরে বড় বড় হল রুম, দেওয়ালে টাঙানো আছে পুরনো দিনের সব তৈলচিত্র। ছবিগুলো চোখ যেন আকাশের গতিবিধি অনুসরণ করছে। হঠাৎ আকাশের বন্ধু সুমিত চিৎকার করে উঠল। সবাই দৌড়ে গিয়ে দেখলো সুমিতের পায়ের কাছে একটি মরা পাদুর পড়ে আছে, যেটির ধর থেকে মাথা আলাদা করা, অথচ সেখানে কোনো ধারালো অস্ত্র নেই। রাত যত বাড়তে লাগলো মহলের পরিবেশটা ততই ভারী হতে শুরু করলো। হঠাৎ দোতলার বারান্দা থেকে ঘুঙুরের শব্দ শোনা গেল, ঝন ঝন ঝন, মনে হচ্ছে কেউ একজন নাচছে। আকাশ ক্যামেরা তাক করলো ওপরের দিকে, কিন্তু লেন্সের ভেতর দিয়ে সে যা দেখলো তাতে তার হাত কাঁপতে শুরু করলো। ক্যামেরার স্ক্রিনে দেখা যাচ্ছে একটি সাদা ছায়া, কিন্তু খালি চোখে সেখানে কিচ্ছু নেই। তারা একটি বন্ধ ঘরের সামনে এসে দাঁড়ালো। তালাটি জং ধরা, আকাশ ধাক্কা দিতেই সেটি খুলে গেল। ঘরের মাঝখানে একটি বড় আয়না, আর তার সামনে একটি ডায়েরি রাখা। ডায়েরিটা হাতে নিতেই আকাশ দেখলো সেটি মানুষের চামড়া দিয়ে বাঁধানো। ডায়েরির পাতায় লেখা ছিল, শেষ জমিদারের আর্তনাদ, আজ আমাদের বংশের শেষ রাত। আমি যমরাজকে ডাকার চেষ্টা করেছি, কিন্তু তার বদলে যা এসছে তা ফেরানোর ক্ষমতা আমার নেই। এই মহলে যে পা রাখবে সেই ডায়েরির পরবর্তী লেখক হবে। আমার রক্ত দিয়ে আমি অভিশাপ লিখে গেলাম। হঠাৎ মহলের সব মশাল এবং মোমবাতি নিজে নিজেই জ্বলে উঠল। আগুনের রং নীল। বন্ধুরা আতঙ্কিত হয়ে দেখলো মহলের দেয়ালগুলো দিয়ে রক্ত চুইয়ে পড়ছে। আকাশ বুঝতে পারলো তাদের পালাতে হবে, কিন্তু যে পথে তারা এসেছিল সেই সিঁড়িটা এখন আর নেই। সেখানে শুধু এক গভীর গহ্বর। হঠাৎ পিছন থেকে সুমিতের আর্তনাদ শোনা গেল। দেখা গেল একটি অদৃশ্য হাত সুমিতকে অন্ধকারের দিকে টেনে নিয়ে যাচ্ছে। সুমিতের নখের আঁচড়ে মেঝের কাঠ ফেটে যাচ্ছে, কিন্তু কেউ তাকে বাঁচাতে পারলো না। আকাশ আর তার বাকি এক বন্ধু পাগলের মতো জানালার দিকে দৌড় দিল। তারা দ্বিতীয় তলা থেকে নিচে লাফিয়ে পড়লো। নিচে পড়ে আকাশ জ্ঞান হারালো। পরদিন সকালে গ্রামের মানুষ তাকে মহলের সীমানার বাইরে খুঁজে পায়, কিন্তু তার বাকি দুই বন্ধুর কোনো হদিস পাওয়া যায়নি। এটাই ছিল ভাই আমার ঘটনা। যদি ভালো লাগে পড়ে শোনাবেন, এবং আপনার জন্য যে গিফটটা রাখছি সেটা হলো ধন্যবাদ। ওকে, আপনাকেও ধন্যবাদ ঘটনা পাঠানোর জন্য আমাদেরকে। ও তার ঘটনা আরেকটু বাকি আছে এবং আমি সেটা পড়তে চাই। দেখেছেন, আকাশ এখন মানসিক হাসপাতালে। সে কোনো কথা বলে না, শুধু সারাদিন তার হাতের তালুতে নখ দিয়ে কিছু একটা লেখার চেষ্টা করে। ডাক্তাররা খেয়াল করেছেন যখনই রাত 1:15 বাজে আকাশের ঘর থেকে ঘুমের শব্দ শোনা যায়। সবচেয়ে রহস্যময় ব্যাপার হলো আকাশের ব্যাগে সেই অবিশ্বাস্য ডায়েরিটি পাওয়া গিয়েছিল। পুলিশ যখন ডায়েরিটি খুললো তারা দেখলো জমিদারের লেখার ঠিক নিচে একটি পাতা যুক্ত হয়েছে। সেখানে আকাশের হাতের লেখায় লেখা, আমি আসছি। রক্তপুরের সেই মহলটি আজও আছে। আজও অমাবস্যার রাতে সেখান থেকে কান্নার শব্দ ভেসে আসে। গ্রামের মানুষ জানে মহলের নতুন প্রহরী হিসেবে আকাশকে ডাকা হচ্ছে। ওকে, এই ঘটনাটুকু উনি পরে লিখছেন, সেই জন্য হচ্ছে আমি ভাবছিলাম যে ওনার স্টোরিটা হয়তো শেষ সেখানেই। সো যাই হোক, আপনাদেরকে একটু বলে রাখতে চাই, যারা ঘটনা লিখে পাঠাবেন আমাদেরকে তারা অবশ্যই পুরো ঘটনাটা একসাথে লিখবেন, যেন হচ্ছে গিয়ে এরকম ঝামেলা না হয়। ঘটনাগুলো হয়তো এখানেই শেষ, কিন্তু অন্ধকার কি আদৌ শেষ হয়? আজকের মতো আমাদের ভয়ের জগতের দরজা বন্ধ হচ্ছে, কিন্তু মনে রাখবেন অন্ধকার ঘরের ওই কোণটা কিন্তু এখন আপনার দিকে তাকিয়ে আছে। হয়তো আজ রাতে আপনার ঘুমের ঘরে কেউ একজন আপনার কানের কাছে ফিস করে নিজের অসম্পূর্ণ গল্পটা বলতে চাইবে। আমি আপনাদের সাথে ছিলাম আরজে ফারহান। আজকের গল্পগুলো আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনার সাথে ঘটে যাওয়া কোনো হারহিম করা সত্য ঘটনা যদি পুরো পৃথিবীকে জানাতে চান, তবে দেরি না করে এখনই লিখে পাঠান আমাদের ফেসবুক পেজ আরজে ফারহান 8 অথবা আরজে জীবন, এই দুটো পেজের যে কোনো একটি পেজের ইনবক্সে।
অথবা আমাদের ইমেল করেও আপনার ঘটনাটি পাঠাতে পারেন। ইমেল অ্যাড্রেসের ঠিকানাটি হচ্ছে গিয়ে আপনি আমাদের ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, আর পেজের লিঙ্ক আপনারা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আপনার পাঠানো গল্পটি হতে পারে আমাদের আগামী এপিসোডের মূল আকর্ষণ। সাবধানে থাকবেন, চারপাশের নিস্তব্ধতাকে বিশ্বাস করবেন না, কারণ যখন আলো নিভে যায় তখনই শুরু হয় আসল খেলা। দেখা হবে আগামী পর্বে অন্য কোনো এক অভিশপ্ত রাতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন যদি থাকতে পারেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।